ফুটবল খেলে আসার সময় দাগনের ধারে ছিপ ফেলে মাছ তোলার জন্য বসে আছে। মাছটা পেয়েছে, একটা বোয়াল মাছ পেয়েছিল বড় সাইজের। তো সেক্ষেত্রে প্রথম দেখা যেত কি রাত্রেবেলা শুয়ে পড়তো, সকালবেলাতে ওর মা উঠে দেখতো তো পা থেকে দেখছে রক্ত পড়ছে, ঠিক আছে, ঝরঝর করে রক্ত। যখন চতুষ্পদ পর্যন্ত চলে যাবে তখন সে কিন্তু হচ্ছে কি একটা মানুষের পর্যন্ত রূপ নিয়ে আসতে পারে। তো ওটা এমনিতে একটা হন্টেড প্লেস ছিল। এই তিনটে জিনিস যদিও মানতে পারে তাহলে পর্যন্ত কনভারসেশনে সারা জীবন থাকবে। যদিও সারা জীবন থাকে না, অ্যাকচুয়ালি যে সিদ্ধ করে সে মারা যায়, এট দ্য এন্ড অফ দ্য ডে সে মারা যাবেই, ঠিক আছে, যাবেই, একদম প্রমাণিত। তিনি কোনোদিনও কিন্তু ডুবে স্নান করেন না, ঠিক আছে, পুকুর হোক বা নদী হোক, মানে এইভাবে পুরো ডুবে কোনোদিনও স্নান করতে পারবেন না। যদি ডুবে স্নান করে পুরো ঘাট ধরে ডুবিয়ে দেবে একদম। নমস্কার, আমি দেবাঞ্জনা। অলৌকিকের একটি নতুন এপিসোডে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের মধ্যে পেয়ে গেছি অঞ্জন আচার্য স্যারকে। উনার থেকে আমরা আজকে শুনবো বেশ কিছু প্যারানর্মাল স্টোরি, এবং তার সাথে এই যে আমাদের প্যারানর্মাল যে ঘটনাগুলো ঘটে সেটা কেন ঘটে, কিভাবে ঘটে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে একটা মাছ ধরতে গিয়েও সেখান থেকে একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। তো আসুন, একদম দেরি করবো না, সোজা পর্বে যাব। অলৌকিকা, আপনাকে প্রথমবার স্বাগত। এবং প্রথম যে প্রশ্নে যাই, আচ্ছা, এই সাধন যাত্রা আপনার কবে থেকে? সাধন যাত্রা মোটামুটি 14 ইয়ার্স হয়ে গেল, প্রায় 14 বছর প্রায়। আচ্ছা, ফ্যামিলি ট্রেডিশনে নেই আমাদের, আমার ট্রেডিশনে আমাদের ফ্যামিলিতে প্রথম আমি, ঠিক আছে, আচ্ছা, এই সাধনাতে আসা। তো প্রথমে শুরু হয়েছিল ক্রিস্টালস দিয়ে, তারপর ট্যারো, নিউমেরোলজি, সংখ্যা তত্ত্ব, সব থেকে যেটা এখন চলছে বর্তমানে, তারপর আস্তে আস্তে অ্যাস্ট্রোলজি, তারপর তন্ত্রতে প্রবেশ। ও এতটা টাইম স্প্যান, হ্যাঁ, পরপর চলে আসছে। শেখার ইচ্ছা ছিল এতটাই বেশি যে একটা কিছু শিখতে গিয়ে তখন মনে হচ্ছে যে এটা কেন হলো, ওই যে প্রশ্ন থেকে আর একটা নতুন করে আসা, ওই শিখতে ওই কেন 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 একদম উত্তর খুঁজতে গিয়ে তখন তারপর এত কিছুতে। কারেক্ট। প্রথমে যেরকম ইন্ট্রোতে আপনাদেরকে বললাম, এবং আপনারা থাম্বনেল থেকে বুঝতেই পারছেন যে আজকে আমাদের মধ্যে প্যারানর্মাল ঘটনা নিয়ে আলোচনা। তো স্যার, একটা ঘটনা, তারাপীঠ সংলগ্নই একটা গ্রাম, তো সেখানে এই ঘটনা। এটা একটা বাচ্চা ছেলেকে কেন্দ্র করে, বাচ্চা ছেলে ঠিক বলবো না, মোটামুটি কলেজে পড়াশোনা করতো তখন, বেশ বড়, হ্যাঁ, মোটামুটি 2013-14 সালের ঘটনা বলছি, আজ থেকে 12 বছর আগের ঘটনা। তো কলেজে সেকেন্ড ইয়ারে পড়াশোনা করতো। তো সেই ছেলে, গ্রামের ছেলে যেমন হয়, তরুণ তুর্কি, ঠিক আছে, খেলাধুলা এই সমস্ত জিনিসপত্র নিয়ে থাকতো, বন্ধু বান্ধব। তো সেখান থেকে তারাপীঠের পাশ দিয়ে আমাদের তো নদী বয়ে গেছে, দ্বারকা নদী, ঠিক আছে। তো সেই দ্বারকা নদীর ধারে অ্যাকচুয়ালি ওর বাড়ি। তো রাত্রে ফুটবল খেলতে গিয়ে ছেলেটা আসলে ছিপ নিয়ে যেত, মাছ ধরার অভ্যেস ছিল খুব, মানে শখ অ্যাকচুয়ালি। মাছ ধরাটা এখন বর্তমানে শখের থেকে বড় ব্যাপার, মানে কি বলে ওটাকে, প্রফেশনাল বলা যায় না, কিন্তু হবি বলা যেতে পারে, ঠিক আছে। আগেকার দিনে তো আরো বেশি ছিল, এখন তো মানুষজন দেখছে নতুন নতুন ছিপ নিয়ে আসছে, মানে তাও মানুষ এখন অনেক ব্যস্ত হয়ে গেছে বলে মাছ ধরার ব্যাপারটা কমে গেছে। ওটা হচ্ছে গিয়ে অনেকে তো বলে মাছ ধরে ইমোশন। ও করেছিল কি না, তো ফুটবল খেলে আসার সময় দাগনের ধারে ছিপ ফেলে মাছ তোলার জন্য বসে আছে। মাছটা পেয়েছে, একটা বোয়াল মাছ পেয়েছিল বড় সাইজের, একদম সত্যি ঘটনা, এটা আমাদের নিজের চোখে দেখা। তো সেই জায়গাতে ও রাত্রে কি মাছ পেয়েছে? বোয়াল মাছ পেয়েছিল, বড় বোয়াল, এই এরকম সাইজ হবে, মোটামুটি 1 কিলো 1.5 কিলো সাইজের। তো উঠেছে, তো সে নিয়ে গেছে। এবার যেহেতু যে নদীটা আছে আমাদের, নদীর পরই একটা ডাঙার মতন আছে করা, তো সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি মুখাগ্নি করা হতো, মানে মারা যাওয়ার পর মুখে আগুন দেওয়ার জন্য ওই জায়গাটাকে ইউজ করা হতো। তারপরে তারাপীঠে গিয়ে পোড়ানো হতো। এবার অনেকে তারাপীঠে গিয়ে শ্মশানে মুখাগ্নি করতো, আবার মুখাগ্নি ওখানেও করা যেত, ঠিক আছে, 2 জায়গা আছে। তো ওখানে মুখাগ্নি করা হতো, এবং কি ওই যে জায়গাটা আছে ওখানে এতটাই বাঁশবন আছে, মানে দুপুরবেলা যেতেও মানুষ ভয় পায়, ঠিক আছে। ওই বাঁশবন নিয়ে অনেক গল্প আছে। তো মুখাগ্নি করার পর আবার অন্য জায়গায় গিয়ে, হ্যাঁ, ওখানে শিফট করা যায়, ওটা করা যায়, ওখানে দেহ দাহ করার জন্য নিয়ে যাওয়া হয়। মুখাগ্নিটা তো মেন জিনিস না, ওটা চিতাতে গিয়েও করা যায়। কেউ যদি ভাবে যে আমি চিতাতে যেতে পারবো না, কারণ সেই সময় ফ্যামিলির ক্ষেত্রে অনেক প্রবলেম থাকে, ঠিক আছে, ইমোশনস কাজ করে না সেইভাবে, যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ধরুন কারোর সেরকম ছেলে নেই, মেয়ে আছে, ঠিক আছে, সে শ্মশানে নর্মালি যেতে চায় না, বাড়ি থেকে বারণ করা হয় যে না যায় বেটার। এখন তো মেয়েরা মুখাগ্নি করে এবং তার অধিকার অবশ্যই থাকা দরকার, আমি মনে করি এখনকার দিনে। তো ছেলেরা কেন মুখাগ্নি করবে, তাদের অধিকার আছে, আমাদের বাবা মায়েরা এটাই শেখায়।
তো সেই জায়গাতে গিয়ে ওখানে মুখাগ্নি করে তারপর দেহ দাহ করানোর জন্য তারাপি নিয়ে যাওয়া হতো। তো ওটা এমনিতে একটা হন্টেড প্লেস ছিল, কারণ আমরা রাত্রেবেলা গেলে পরে এমন বাঁশের আওয়াজ পাওয়া যেত, মানে বোঝা যেত যে কিছু আছে ওখানটাতে। এটা নিয়ে অনেক কাহিনী আছে আমার বাবার কাছ থেকে শোনা, বাবা নিজের প্রত্যক্ষদর্শী অ্যাকচুয়ালি। তো এই ঘটনাটাতে ফিরে আসি। তো ও ওই জায়গাটা পার করে ওর বাড়ি গ্রামের ভিতর দিকে। তো বাড়ি গিয়েছে, বাড়ি গিয়ে দরজা খুলে ওর মা দরজা খুলে দিয়েছে, চিৎকার করছে, মা আমি মাছ ধরেছি। বলছে কই মাছ? মাছ তো দেখতে পাচ্ছি না। বলছে এই তো ছিপে ঝুলছে, ছিপ থেকে যখন বের করে নিয়ে আসতে দেখছে মাছ নেই, মাছ কোথায় চলে গেছে বুঝতে পারছে না। মা বলছে দেখ কোথায় পড়ে গিয়েছে মাছ মনে হয়। নিয়ে ওর মাকে বলছে মাথায় দেখে আসবো আমি। বলছে না বাবা রাত হয়ে গেছে, যাওয়ার দরকার নেই। তখনকার দিনে 7টা বেজে যাওয়া মানে প্রায় অন্ধকার। বীরভূম হ্যাঁ ও নর্মালি একটা গ্রাম্য যেহেতু এরিয়া, তো ওই জায়গাটাতে 8টা 9টা বাজলে পরে মানুষজন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। একদম। তো সে প্রত্যন্ত এরিয়া আর কি। তো ওখানে গিয়ে ওর মা বলছে না যেতে হবে না, থাক যাওয়া চলেছে। তো ছেলে তো চিন্তায় আছে যে মাছ কিভাবে আমার গেল, কারণ ও জানে ভালো করে যে মাছ তুলে নিয়ে আসছে ধরে, এবং ছিপটা এতদূর পর্যন্ত নিয়ে আসছে যে ভারী সেটাও কিন্তু আছে। ঠিক আছে, মানে ও বুঝতে পারছে যে মাছ ওর আছে পিছনে, ও ফিরেও তাকায়নি যে কি আছে। মানে ভারটাও ফিল করতে করতে পারছে। তো এসছে, তারপর আসার পর এখন বাড়িতে ঢুকেছে, রাত্রে খাওয়া দাওয়া খেয়েছে, খাবার ডিনার টিনার করার পর ও নর্মালি আলাদা করে রুম ছিল, রুমে শুয়ে গিয়েছে। শুয়েছে, আস্তে আস্তে যাচ্ছে, 1 দিন 2 দিন পেরিয়ে গেল, 3 নম্বর দিন হয়ে গেল, তখন থেকে কিন্তু শরীর খারাপ শুরু হয়ে গেল। ঠিক আছে, মাঝে মধ্যে পায়ে ব্যথা, জ্বর, মাথা ব্যথা, এই সমস্ত জিনিস। সব থেকে বড় ব্যাপার একটা জিনিস হলো, যেটা হচ্ছে গিয়ে কোনো কিছুতেই মন বসতো না। ঠিক আছে, বাড়িতে থাকতেও মন চাইতো না, যদি বাইরে বেরোচ্ছে তো বাড়িতে যাবো, মানে একটা ছটপট টাইপের আনচান করে যেরকম মন, সেরকম টাইপের একটা ব্যাপার কিন্তু হচ্ছিল। তো বাড়ি থেকে দেখছে যে হয়তো শরীর খারাপ, কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে, যে আমি কলেজ যেতে পারছি না, শরীর খারাপ করছে, মানে বিছানাতেই পড়ে থাকার মতন এরকমই অবস্থা। ওই টুকটাক খাওয়া দাওয়া করছে, মা বকছে যে কি আবার খেলাধুলা বন্ধ করে দিয়েছে নাকি, কেন আসছে নাকি, ঝগড়া হয়েছে নাকি বন্ধুদের সঙ্গে। বলছে না আমার কিছু হয়নি, আমার আমার কিছু ভালো লাগছে না। এবার ওই টাইমের মতো ওর বন্ধুরাও আসতো মাঝে মধ্যে বাড়িতে, তো দেখা টাকা করতো, এমনি নিজেদের মধ্যে আড্ডা আড্ডা হতো, খেলাধুলা আর যেত না করতে, এমনি কলেজও মাঝে বন্ধ করে দিয়েছিল পুরোপুরি টোটালি। তো এবার আস্তে আস্তে যেতে যেতে বাড়িতে মা বাবা দেখছে যে ছেলে হয়ে পড়ে আছে, শরীর খারাপ, বলছে কি হচ্ছে। ডাক্তার দেখানো হলো। ঠিক আছে, প্রথমে তো আমার বাড়ি যেখানে রামপুরহাট, সেখানে দেখানো হয়েছিল, সেখান থেকে বর্ধমান নিয়ে যাওয়া হলো। বর্ধমানেও কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো প্রবলেম দেখতে পাওয়া যাচ্ছে না। কলকাতাতে পর্যন্ত দেখানো হলো, সেখানেও কোনো প্রবলেম খুঁজে পাচ্ছে না। নর্মাল ওষুধ দিয়ে ওকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপর মোটামুটি 7 দিন 10 দিন পেরিয়ে গেল, এরকম 10-12 দিন হয়ে গেল। তারপর থেকে 10-12 দিন পর থেকে ওর মধ্যে কিন্তু একটা অস্বাভাবিক চেঞ্জেস লক্ষ্য করা গেল। চেঞ্জেস বলতে কিরকম চেঞ্জেস, যেমন চুল উঠে যাচ্ছে। ঠিক আছে, চুল উঠে, হ্যাঁ চুল উঠে যাওয়া। তারপর মানে এটাও একটা কারণের মধ্যে পড়তে পারে। নেগেটিভিটি সব থেকে, আমি এখানে একটা জিনিস সংযুক্ত করে দিই, নেগেটিভিটি যখনই কোনো জায়গাতে আসবে, চুল পড়া একটা সব থেকে বড় লক্ষণ। ঠিক আছে, বা কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে, ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু হেয়ার ফল হয়, একদম ব্ল্যাক ম্যাজিক, তারপর এই সমস্ত হেয়ার ফল হয়, তার সঙ্গে শুনেছি যে মানে ইভেন যাদের উপর ব্ল্যাক ম্যাজিক হয় খাবারেও নাকি তাদের চুল পাওয়া যায়। হ্যাঁ খাবারে চুল পাওয়া যায়, এমনকি বিছানার মধ্যে আপনি মনে হবে শুয়ে আছে, আমি মনে হবে কেন কিছু চলাফেরা করছে, পোকা জাতীয় জিনিসপত্র, প্রচুর রকমের বান ক্রিয়া করা যায়। সব থেকে ডেঞ্জারাস এটা হচ্ছে মশান ক্রিয়া। ঠিক আছে, মানে শ্মশান থেকে বসে যে বান চালনা করা যায়, প্রেত চালনা, পিশাচ চালনা। এখন মডার্ন সায়েন্স মানছে কি মানছে না, আমি সেই কন্ট্রোভার্সিতে যাবো না, কিন্তু আমাদের তন্ত্রের ক্ষেত্রে কিন্তু এরকম জিনিস হয়, যেহেতু এনার্জির ফ্লো একটা, যদি আমি সাইন্টিফিক্যালি বলি তাহলে এনার্জির ফ্লো। তো ওখানে ডাক্তার দেখানো হচ্ছে, কোথাও পাওয়া যাচ্ছে না, আস্তে আস্তে চুল পড়ছে, শুকনো হয়ে যাচ্ছে, মনে হচ্ছে রক্ত, ব্লাড হিমোগ্লোবিন চলে যাচ্ছে, হিমোগ্লোবিন টেস্ট করা হচ্ছে তো 7-8 এরকম, একবার 6 পয়েন্ট এরকম কিছু সামথিং চলে এলো। তারপর হসপিটালে অ্যাডমিট করা হলো ছেলেটাকে, ব্লাড দেওয়া হলো, কিন্তু ডাক্তার কোথাও খুঁজে পাচ্ছে না যে ব্লাড লস হচ্ছে কোথা থেকে। ঠিক আছে, মানে ব্লাড লিকেজ কোথা থেকে কিছু বুঝতে পারছে না, কিছু বুঝতে পারছে না, কিন্তু শুকিয়ে যাচ্ছে ভিতরে ভিতরে। এবার অনেক সময় লিউকোমিয়া হলে পরে যারা পেশেন্ট থাকে, ব্লাড ক্যান্সার প্রবলেম দেখা যাচ্ছে, ক্যান্সার টেস্ট হয়েছিল কিন্তু সেরকম কোনো পাওয়া যায়নি। তো বাড়িতে তো এটা নিয়ে অনেক চিন্তা ভাবনার বিষয় চলে যে কি হয়ে গেল ছেলে, মানে এতটা উজ্জীবিত, মানে লিভিং সোল ছিল। তো সেই জায়গাতে গিয়ে বাড়িতে চিন্তা ভাবনা করার পর ওখানে একজনই লোক ছিল ওদের বলে যে একবার একটা কাজ করে হয় না, তান্ত্রিক বা ওঝা এরকম টাইপের, যেহেতু গ্রাম জায়গা তো ওঝাটা সব থেকে বেশি ফ্যাক্টর ওদের কাছে প্রথম থাকে। তো ওদেরকে ডেকে নিয়ে আসা হলো যে এরকম কোনো প্রবলেম হচ্ছে, তো দেখার তো প্রথমবার যে ওঝা এসেছিল সে ঝেড়ে টেড়ে দিয়ে যেমন নর্মালি করে। আমরা এটা জানি যে নর্মালি ওঝা বা এই সমস্ত জিনিসপত্র বেশিরভাগ ক্ষেত্রে 70-80% ক্ষেত্রে ফেক হয়। একদম ঠিক। তো ওটা এখন ফেক পাল্লাতে পড়েছিল নাকি আমি জানি না, বলতে পারছি না, সেটা তখন আমার এন্ট্রি হয়নি, তার আগে পর্যন্ত ঘটনা। তো সেই জায়গাতে গিয়ে ও ঝাড়া ঝাড়া যা করে দিয়েছিল, মোটামুটি 1-2 দিন মতো মাঝে ঠিক ছিল, তারপরে আবার যা প্রবলেম সেম প্রবলেম শুরু হলো।
এবার আস্তে আস্তে ছেলের দিন যত যাচ্ছে, 1 মাস প্রায় উপরে উঠে গেছে, হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরকম কিছু করতে পারছে না, বলছে আমার পেট ভরে আছে, আমি খেয়েছি। ঠিক আছে, কি খেয়েছিস ওর মা জিজ্ঞেস করছে, বলছে তা বলতে পারছি না, কিন্তু পেট ভরা আছে, বলছে আমি খেয়ে আছি, ঠিক আছে, আমার কোনো প্রবলেম হচ্ছে না, আমি খাবো না, অল্প একটু যা দিত ওটাই খেত। এরকম দিন পেরিয়ে যাওয়ার পর আস্তে আস্তে বলছে যে মা আমি একটা মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করবো। এবার বাড়িতে একটা খুশির ব্যাপার যে ঠিক আছে বিয়ে এর দিলে মধ্যে হয়তো, আবার এইসব কথা। হ্যাঁ বিয়ে দিলে পরে হয়তো ঠিকঠাক হয়ে যাবে কলেজের। এবার জিনিসটা কি হলো, অন্যদিকে ঘুরে গেল, সবাই ভাবতে লাগলো যে তার মানে হয়তো প্রেমের ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে, যেন খাওয়া দাওয়া করছে না, শরীর খারাপ হয়েছে, এরকম একটা সমস্যা। হ্যাঁ, তো পরে এবার রাত্রের দিক করে যখনই আসতো, মা জিজ্ঞেস করতো যে কোন মেয়েকে পছন্দ তোর, ও রাত্রের বেলাতে আসে, ঠিক আছে, আমাকে ঘোরাতে নিয়ে যায়, আমার সঙ্গে গল্প করে কথা বলে। রাত্রের বেলাতে তো কোনো মেয়ে ঢোকে না আমার বাড়িতে, ঠিক আছে, এটা সব থেকে বড় কথা। যে জায়গাটাতেও থাকতো, যে ঘরটাতে, এটা পুরো সেপারেট আলাদা ঘর ছিল, মানে ওই বাড়ির মধ্যে একটা আলাদা রুম ছিল। তো মা বাবা তো সারাদিন থাকতো, তো ঘরের মধ্যে কোনো মেয়ে প্রবেশ করবে কি করে, সব থেকে বড় ব্যাপার। তো মা বলছে কোন মেয়ে, বলছে আছে একজন, যে আমাকে নিয়ে যায়। বলছে ঠিক আছে দেখাবি তাহলে আমাকে। রাত্রিবেলা হয়েছে, ঠিক আছে, ও ডাকেও নি, দরজা বন্ধ করে শুধু। তো টাইম যখন আস্তে আস্তে পেরিয়ে যায়, মেয়ে তো দেখাতে থাকবে, তো না দেখাবে, দেখাতে পারছে না। এবার টাইম পেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখা যাচ্ছে যে প্রথম দিক থেকে যেটা সব থেকে বেশি মানে একদম বোঝা গেল যে এটা ওই রিলেটেডই ব্যাপার, ডাকিনি বা পিশাচ বা এরকম জাতীয় কোনো কিছু। তো সেক্ষেত্রে প্রথম প্রথম দেখা যেত কি রাত্রেবেলা শুয়ে পড়তো, সকালবেলাতে ওর মা উঠে দেখতো, তো পা থেকে দেখছে রক্ত পড়ছে, ঠিক আছে, ঝরঝর করে রক্ত। ব্লাড লসের একটা ব্যাপার ছিল, বলছে ব্লাড লসের একটা ব্যাপার ছিল, সবাই হয়েছিল যে ব্লাড কেন বেরোচ্ছে, সবাই হলো যে এরকম হয়, কিন্তু সেই টাইম পর্যন্ত কিন্তু ব্লাড লিক হওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে আস্তে আস্তে যত দিন যাচ্ছে, প্রথম দিন যেটা দেখতে পাওয়া গেছিল সেটা হচ্ছে গিয়ে পায়ে কাঁটা, তারপরে হচ্ছে গিয়ে সেই নুড়ি পাথর পায়ে ঢুকে গেল, যেরকম এরকম টাইপের পা হয়ে আছে, এবং পুরো রক্ত, বেডশিট রক্তের মতো একদম পুরো ভিজে আছে। আমার বলছে বাবা তুই কোথায় গিয়েছিলি, তা বলছে, বলছে আমি গেছিলাম ঘুরতে, কিন্তু কখন না, রাত্রিবেলা। রাত্রিবেলা কি করে ঘুরতে হবে, মেন গেট দোতলা বন্ধ, ঠিক আছে, চাবি থাকে হচ্ছে গিয়ে মায়ের বাবার কাছে, ওর আলাদা রুম থাকে মা বাবা, তো সেই জায়গায় যাওয়ার কোনো প্রশ্ন আসছে না। এবার তখন হচ্ছে গিয়ে মা বাবা বুঝতে পারলো যে ছেলে আমার কোনো নেগেটিভ এনার্জি পাল্লাতে পড়েছে। তারপর কন্ট্যাক্ট করা হয়, আমাদের সঙ্গে কথাবার্তা বলা হয়, আমরা যাই সেখানে। তো আস্তে আস্তে যখন দেখা গেল, ও তখন নিজেই বলছে যে এরকম আমি একজনকে ভালোবাসি, একটা মেয়েকে, খুব সুন্দর দেখতে, ঠিক আছে, খুবই সুন্দর, কেমন দেখতে তার বর্ণনা দিয়েছিল, ঠিক আছে। মানে যেটা আমরা বুঝতে পারি, ঠিক পিশাচ বলবো না কি অপ্সরা বলবো, ঠিক আছে, এটা আমাদের এখানে একটা ভ্রান্ত ধারণা আছে যে অপ্সরা সিদ্ধ করা মানে অপ্সরা সিদ্ধ করা, আর অপ্সরাকে আলাদা, যেটা সুলেমানি তন্ত্রে পরিসাধনা বলে, ঠিক আছে, আচ্ছা। ওই সেম জিনিস, ঠিক আছে। তো তারা হচ্ছে কিন্তু উগ্র, ওরা অ্যাকচুয়ালি অপ্সরা হোক বা যে কোনো ডাকিনী যোগিনী পিশাচিনী যদি সিদ্ধ করি আমি, যেমন কর্ণ পিশাচিনীর কথা আছে, ওরা মেন ভাইটাল জিনিস হচ্ছে ওরা ফোকাস করে কিন্তু প্রথম জিনিস হচ্ছে সেক্স, যৌনতা একদম ওদের সঙ্গে যুক্ত, ঠিক আছে। তো সেই জায়গাতে ওর সঙ্গে যেহেতু ফিজিক্যাল ইন্টিমেসি হচ্ছিল আস্তে আস্তে, এবং তাকে সম্পূর্ণরূপে নিজের প্রেমের মোহে, মোহ বলবো না, ফাঁদ বলবো, সেটাতে ফাঁসিয়ে নিয়ে তাকে একদম পুরো ক্যাপচার করার চেষ্টা ছিল, এটা ছিল ব্যাপার। তো যখন বর্ণনা দেওয়া হলো তখন বুঝতে পারবো যে নর্মাল সাধারণ মানুষ, মহিলা নর্মালি, মেয়ে এরকম হয় না। রাত্রেবেলা এসে এরকম ভাবে পায়ের মধ্যে কাঁটা ফুটিয়ে যাওয়া বা ওকে নিয়ে যাওয়া এখান থেকে কোথাও ঘুরতে নিয়ে যাওয়া, বেড়াতে নিয়ে যাওয়া, সেটা কিন্তু সম্ভব নয়। পরে যখন আমরা জানতে পারলাম আস্তে আস্তে, আমাদের সঙ্গে যখন কন্ট্যাক্ট হলো তখন অনেকটা টাইম আমাদের পেরিয়ে গেছিল, হাতের মধ্যে অত সময় ছিল না। তো সেই জায়গাতে গিয়ে পিশাচ যখন বোঝা গেল, আমরা যে বুঝতে পারলাম যে এরকম একটা প্রবলেম আছে, দিন তো অনেকটা পেরিয়ে গেছে। এবার ওকে একটা তাবিজ বানিয়ে দেওয়া হয়েছিল ছোট, আমাদের যেহেতু বামাচারের তন্ত্রে তাবিজ ক্রিয়া, তার সঙ্গে চালান ক্রিয়া, এই সমস্ত জিনিসপত্র থাকে, তো একটা রক্ষা কবচ তৈরি করে দেওয়া হয়েছিল। তো সেই রক্ষা কবচটা পড়ানোর পর থেকে মোটামুটি 3-4 দিন একটু সুস্থ ছিল। এবার যে ক্যাপচার করেছে, ঠিক আছে, যে এন্টিটি, সে তো চাইছে না যে তাবিজটা পড়ে থাকুক, কারণ ও তো আর সেভাবে ওকে তো ইনভাইট হতে পারছে না, এবং তাকে তো নিয়ে যেতে পারবে না জায়গা থেকে। তো ছেলেটাকে ভুলিয়ে ফেলে, যেহেতু প্রেমের দোহাই, ঠিক আছে, কারণ ছেলেটা তো ভালোবেসে ফেলেছে না, ও তো বুঝতে পারছে না যে কার প্রেমে পড়ে আছে, মানে বোঝার মতন সেই মেডিকেল কন্ডিশন বলবো নাকি আমি ফিজিক্যাল কন্ডিশন, কোনটা মেন্টালি তো পুরোপুরি শেষ, ঠিক আছে, একদম বিধ্বস্ত জায়গা বলে, সুতরাং আমার চিন্তা ভাবনা করার সেই ক্ষমতাটা পর্যন্ত, মানে বিচার করার ক্ষমতাটাই চলে গেছে। তো সেই জায়গাতে গিয়ে ও চিন্তা কতটা মাথায় লাগাতে পারেনি, প্রেমের মোহে, ওটা তো মোহ পুরো একদম একটা কি বলে, মানে ঠিক সে ধোঁয়ার মধ্যে ঢুকে যাওয়ার মতন অবস্থা। আমি রাস্তা কোনো দেখতে পাচ্ছি না সামনে, চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। তো ছেলেটাও সেই ধোঁয়ার মধ্যে ঢুকে যাওয়া, আর ধোঁয়াটা হচ্ছে কি সেই এন্টিটি। তো এমন ভাবে পুরো ধোঁয়াতে গ্রাস করে রেখেছিল ওকে, ডান দিকে কি আছে বাম দিকে কি আছে, কোনটা ঠিক কোনটা ভুল বিচার করার ক্ষমতা ওর ছিল না। তো সেই জায়গাতে গিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে তাবিজটা কিন্তু খুলিয়ে দেয়,
ঠিক আছে, মানে মেন্টালি ওকে এমন ভাবে ওকে ডিসব্যালেন্স করে দিয়েছিল যে ও যা বলতো তাই শুনতো। তাবিজটা খুলে দেওয়া হয়। পরে যখন আমরা জানতে পারলাম যে ওর বাড়ি থেকে বলা হয়েছে যে ছেলে প্রচন্ড শরীর খারাপ, মানে তাবিজ খোলার পরই, তার কারণ হচ্ছে গিয়ে এবার তো ও তাড়াতাড়ি করছে, কারণ জানে যে এবার একজন কেউ ঢুকছে এখানে যে আমার মধ্যে ঝামেলা তৈরি করতে পারে বা দূরত্ব তৈরি করতে পারে, আমি তো সেভাবে ক্যাপচার করতে পারছি না। তো যখন জানতে পারলো যে এরকম এরকম অবস্থা, আমাদেরকে বলা হলো যে ফোন করে যে এই পরিস্থিতি তৈরি হয়েছে, বাড়িতে এরকম খুব বাজে অবস্থা, ছেলেকে হয়তো বাঁচানো যাবে না, মানে এমন পরিস্থিতি তৈরি করে দিচ্ছিল। তো মানে এটা জায়গাটা একটা খারাপ লাগে, খুব জোর বাড়িতে সেদিন কিন্তু যোগ্য হওয়ার কথা ছিল, ঠিক আছে, তার একদিন পরেই মানে পুরো জিনিসপত্র রেডি করে আনা, কারণ একটা জিনিস তো সবসময় সঙ্গে সঙ্গে বলে দিলে হয় না, তার উপাচার লাগে, একদম। জিনিসপত্র লাগে। তো সেই সমস্ত জিনিস করার আমার টাইমই পাইনি, মানে যেদিনকে আমরা করব তার আগের দিনকে ছেলেটা হচ্ছে মারা যায়। তো এটা মানে পুরো একদম মারা যায়, এবং এটা মারা যাওয়ার কি কারণ কেউ জানে না, মানে হঠাৎ ঠিক আছে। মানে এটা পুরো এন্টিটি একদম পুরো নিয়ে নিয়েছে। এটা থেকেই হচ্ছে গিয়ে মেনলি এসেছিল, ঠিক আছে, যেটা মাছ প্রথমবার মাছের রূপে ওকে ধরেছিল, মানে ছিপে অ্যাকচুয়ালি মাছ ওঠেনি, ছিপে উঠেছিল সেই এন্টিটি, ও মাই গড, মানে নিজেই নিয়ে এসছে জিনিসটাকে, বই বই নিজেই নিয়ে। নিজেই মৃত্যুর কারণ। মানে ওই মানে বলে যে এন্টিটি তো নিজের থেকে আসে না, তুমি যতক্ষণ না তাকে ইনভাইট করে বাড়িতে আনছো। কি সাংঘাতিক। আচ্ছা মানে ধরুন এই যে ওকে নিয়ে গেল, এরপরে কি? এরপরে আবার ওটাও তো সে প্রেজনী প্রাপ্তই হবে, সেও তো আরেকটা একই পিশাচে পরিণত হবে। আচ্ছা স্যার, এই যে আপনি বললেন যে ওকে পিশাচ ধরেছিল, তো এই পিশাচ আর ঠিক কি কি রূপ নিতে পারে? মানে যেমন বোয়াল মাছের রূপ নিয়ে এসেছিল, আর কি কি মানে রূপ নিতে পারে? রূপ নিতে পারে, অনেক রকমের রূপ নেওয়া যায়, ঠিক আছে। এবার আমাদেরকে একটা জিনিস হয় যে মানুষ মারা যাওয়ার পর পিশাচনী প্রাপ্ত হোক বা ভূত যেটাকে বলি আমরা, ওটা কিছু গ্রেডে ভাগ করা হয়, ঠিক আছে। যেমন আমরা বলি না, মারা যাওয়ার পর একটা জিনিস দেখতে হয় যে কোন মুহূর্তে মারা গেছে, যেমন পঞ্চকে মারা গেলে বলে যে তার সঙ্গে আরো 5 জনকে নিয়ে যাবে, ঠিক আছে, এটা হলো আবার পঞ্চক হচ্ছে একটা মুহূর্ত হয়। এবার এক পদ দোষ, দ্বিপদ দোষ, ত্রিপদ, চতুষ্পদ, এরকম করে করে বলা হয়। এবার প্রত্যেকটা দোষের জন্য কিন্তু আলাদা আলাদা হয়। যখন চতুষ্পদ পর্যন্ত চলে যাবে তখন সে কিন্তু হচ্ছে কি একটা মানুষের পর্যন্ত রূপ নিয়ে আসতে পারে, ঠিক আছে, একটা কুকুরের রূপ নিয়ে আসতে পারে, গরুর রূপ নিয়ে আসতে, সব থেকে বেশি আছে যেটা খ্যাঁকশিয়াল, শিয়ালের রূপ নিয়ে আসে, যেটা বিড়াল দেখতে পাই আমরা, কালো রঙের বিড়াল চলে গেলে ওটাও কিন্তু প্রেত বলা হয়। সুতরাং মানুষ নিয়ে আসতে পারে, মানুষের রূপেও আসতে পারে, তার সঙ্গে কোনো পশু প্রাণীর ইয়ে হিসাবে নিয়ে আসতে পারে, এরকম তো পারে। আমাদের এখানে একটা জিনিস আমি ইনক্লুড করি, এটাতে আমি আসছি আবার পরে। আমাদের ক্ষেত্রে যেটা দেখা যায়, পঞ্চমকার সাধনার পর একটা হচ্ছে শিবা ভোগ বলে একটা ভোগ দেওয়া হয়, ঠিক আছে, শিবা ভোগের প্রচলন আছে আমাদের পঞ্চমকার। শিবা ভোগ যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে আমরা পঞ্চমকার সিদ্ধ হয়নি, এটা বলা হয়, এবং এটা চলে আসছে যুগ যুগ ধরে আমাদের বাংলা খাবার টাইম সময় থেকে। তো সেক্ষেত্রে শিবা ভোগ যখন দেওয়া হয়, সেই শিবা ভোগটা খেতে আসে কে? শিয়াল। শিয়ালই খেতে আসে। তো শিয়ালটা অ্যাকচুয়ালি শিয়াল নয়, ওটা এন্টিটি, মায়েরই হচ্ছে গিয়ে পাঠানো দূত, যে হচ্ছে গিয়ে এসে বলছে যে আমি গ্রহণ করেছি তবে আশীর্বাদ, যে যে সাধনা নিমজ্জিত তোরা আছে সেই সাধনা তো সম্পূর্ণ হবে। মানে এরা খারাপ কাজও মানে নিজেরাই খারাপ কাজ করে, মানে যদি কাউকে যদি পছন্দ হয়ে যায় তাহলে হবে। যেমন জিন চালানোর ক্ষেত্রে আমি বলে রাখি, যে যেটা একটু আগে আমি বলছিলাম আপনাকে, জিনের ক্ষেত্রে যদি পুরুষ জিন হয় এবং কোনো মহিলার উপর যদি ছাড়া হয়, ঠিক আছে, তাহলে পরে একদম প্রসেস করে দেবে। কারণ জিন হোক, প্রেত, পিশাচ, বা এদের মেন ভালোভাবে এদেরকে রাখার জিনিস হচ্ছে কাম, ঠিক আছে, সেক্স হচ্ছে কি মেন জিনিস। এই যে অপ্সরা হোক বা আমাদের কর্ণপিশাচিনী, কর্ণপিশাচিনীর মেন প্রায়োরিটি হচ্ছে গিয়ে সেক্স। ওই জন্যই সাধকের, হ্যাঁ, যে কোনো একটা রূপে একটা রূপে দেখো, সাধকের শরীর খারাপ হোক, মানে ভালো থাকুক, দুঃখে থাকুক, কষ্টে থাকুক, সেক্সও ম্যান্ডেটরি করতেই হবে ওকে, নাহলে কিন্তু করবেন না। এমনকি কর্ণপিশাচিনী সিদ্ধ করার সময় একটা নিয়ম আছে, এটা অনেকেই আমি জানি না বলেছে কি বলেনি আগে হয়তো। তো সেই জায়গাতে, কারণ কর্ণপিশাচিনী মনে করি একটা নিম্ন স্তরের সাধনা, ঠিক আছে, এটাতে একমাত্র প্রেতজনই প্রাপ্ত হয়, মনুষ্য আর হয় না, ঠিক আছে, আর মুখ খোলাবার আশাই ছিল না। তো ওদের হচ্ছে গিয়ে প্রথম যখন কর্ণপিশাচিনী সিদ্ধ হয় তখন সে একদম পুরো অপ্সরা রূপে আসে, ঠিক আছে, একদম পুরো উলঙ্গ অবস্থায় থাকবে, একটা ওড়না টাইপের কিছু একটা যেটা লাগানো থাকে পুরো বডিতে, মানে স্পষ্ট দৃশ্যমান দেখতে পাওয়া যায়। তো প্রথম জিনিস আছে, ওদের 3টে উইশ হচ্ছে গিয়ে প্রথম বলে দেয়, 3টে জিনিস বলে মালা বদলার সময়, ঠিক আছে, আগে যেমন 7 পাকে বাঁধার 7টা আলাদা আলাদা মানে থাকে, সেরকম ওর সঙ্গে বিয়ে হওয়ার কিন্তু 3টা মানে আছে আলাদা। প্রথম জিনিস হচ্ছে গিয়ে ওর কথা কাউকে বলতে পারবে না সাধক। আমি আজকে যেমন আমি ভালোভাবে বলতে পারি যে আমি বগলা সিদ্ধি করেছি, বা কেউ বলবে আমি কালী সিদ্ধি করেছি, নিজের সিদ্ধ কোনোদিন সিদ্ধি কিসে কিসে আছে কোনোদিনও বলতে হয় না, আমিও বলবো না কোনোদিনও, ঠিক আছে। তো সেই জায়গাতে সে প্রথম জিনিস হচ্ছে গিয়ে কর্ণপিশাচিনীর নাম কোনোদিনও মুখ দিয়ে নিতে পারবে না, ঠিক আছে। সেকেন্ড জিনিস হচ্ছে গিয়ে
ও যখন যেটা চাইবে ওকে তখন সেটা এনে দিতে হবে। থার্ড জিনিস হচ্ছে ওর সঙ্গে রেগুলার শেষ করতে হবে। এই তিনটে জিনিস যদিও মানতে পারে তাহলে পরে কিন্তু কনভারসেশনে সারা জীবন থাকবে। যদিও সারা জীবন থাকে না, অ্যাকচুয়ালি যে সিদ্ধ করে সে মারা যায়, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সে মারা যাবেই, ঠিক আছে, যাবেই, একদম প্রমাণিত। তো সেই জায়গাতে গিয়ে ওদের কি করে, প্রথম যখন এই জিনিসগুলো মেনে নিল তখন হচ্ছে প্রথম জিনিস হয় যেটা, সেটা হচ্ছে সেক্স, ইন্টিমেসি। ওই জায়গাটাতে হবে যেখানে সে সিদ্ধ করছে, সে বন্ধ দরজা হোক, ঘর বা শ্মশান ক্ষেত্র, সেখানে কিন্তু হয়। এবং সেক্সের ক্ষেত্রে একটা নিয়ম আছে, ঠিক আছে, এটাও অনেকে জানে না যারা কনফিউশন, আমি অনেক জায়গাতে ইউটিউবে দেখি, ঠিক আছে, কিন্তু মূল পয়েন্ট যেটা আছে সেটাকে পুরো এড়িয়ে যায়, বা হয়তো তারা জানে না বা বলতে চান না। তো সেটা হচ্ছে গিয়ে কর্ণপিশাচিনী, যিনি সাধক তার কোলের ওপর বসেন, ঠিক আছে, উলঙ্গ অবস্থাতেই, এবং সাধককে উলঙ্গ থাকতে হবে। এবং সাধকের যে পিনাস আছে সেটা হচ্ছে গিয়ে কর্ণপিশাচিনী যোনিতে ঢুকবে, ঠিক আছে, এবং মৈথুন ক্রিয়া হবে কিন্তু সিমেন্ট পড়বে না, বোঝা গেল। যদি সিমেন্ট বেরিয়ে গেল তাহলে পরে সঙ্গে সঙ্গে কনফিউশনে গলা কেটে দেয় পুরো সাধকের। এটা হচ্ছে কি নিয়ম। সুতরাং তার আগে এই যে বলে না বামাচারের ক্ষেত্রে আমাদের কর্ণপিশাচিনী সাধনা কিন্তু বামাচারে আছে, কারণ ওই যে জায়গাটা ঊর্ধ্বে যেতে একমাত্র বামাচার তন্ত্রে পাওয়া যায়, কারণ সেখানে পঞ্চম অকারের কথা আসছে, মদ্য মাংস মৎস্য, তার সঙ্গে মুদ্রা এবং মৈথুন, এই পাঁচটা জিনিসের উপর জয় প্রাপ্তি। তাহলে কামকে যে জয় করেছে সেই একমাত্র পারবে ওই সাধনা করতে। কেন অঘোর তন্ত্রে কর্ণপিশাচিনী সিদ্ধ, কর্ণপিশাচিনী সিদ্ধি করা, এবং বামাচারে হচ্ছে কর্ণপিশাচিনী সিদ্ধি সব থেকে বেশি হয়। কর্ণপিশাচিনী সিদ্ধ করার পর যারা সিদ্ধি লাভ করেন, যারা কর্ণপিশাচিনী, এটা সাধক জেনে, তিনি কোনোদিনও কিন্তু ডুবে স্নান করেন না, ঠিক আছে, পুকুর হোক বা নদীতে হোক, মানে এইভাবে পুরো ডুবে কোনোদিনও স্নান করতে পারবেন না। যদি ডুবে স্নান করে পুরো ঘাট ধরে ডুবিয়ে দেবে একদম, কারণ কর্ণপিশাচিনী কখনো একজনের কাছে বাধা থাকতে চায় না, ঠিক আছে। ডিফারেন্ট টাইপ অফ পিপল এন্ড ডিফারেন্ট টাইপ অফ সেক্স, ঠিক আছে, আলাদা আলাদা সাধকের কাছে যাবে এবং আলাদা আলাদা হবে সে তার শারীরিক চাহিদা যেটা আছে সেটা পূরণ করার চেষ্টা করবে। আচ্ছা, এটা তো ধরুন কোনো মানে এই যে কর্ণপিশাচিনী এন্টিটিতে কোনো সোল যাচ্ছে, সেটাও তো কোনো রকম মানে মানে কি ধরনের সোল ওই তো কর্ণপিশাচিনী? পিশাচ জনিপ্রাপ্ত হয় যারা, মায়ের দশ মহাবিদ্যার বা অষ্টাদশ মহাবিদ্যাতে কিন্তু বলা আছে কর্ণপিশাচিনীর কথা, ঠিক আছে। এবং রুদ্র জামালম তন্ত্রে কর্ণপিশাচিনী কিন্তু যোগিনী বা আমাদের অষ্টাদশ মহাবিদ্যার যে দেবী সেই হিসেবে কিন্তু কল্পনা করা আছে। অ্যাকচুয়ালি কনভেনশনকে কোনোদিনও মাতৃরূপে বা বন্ধুরূপে, বোন রূপে কখনো সিদ্ধ করা যায় না। একমাত্র মেয়েদের ক্ষেত্রে কিন্তু ছাড়া যায়, মহিলারা তাকে বোন হিসাবে সিদ্ধ করতে পারে, কিন্তু ওকে কোনোদিনও মাতৃরূপে কন্যা রূপে সিদ্ধ করে না। কোনো পুরুষ কোনোদিনও বান্ধবী রূপে অথবা কন্যা অথবা মাতৃরূপে কোনোদিনও সিদ্ধ করতে পারবে না। ওকে সিদ্ধ করতে হয় একমাত্র স্ত্রী রূপে বা প্রেয়সী রূপে, ঠিক আছে, প্রেয়সী বলতে প্রেমিকা, যার সঙ্গে সমস্ত রকম রিলেশন সে রাখতে পারবে, বুঝতে পারলো। কারণ কর্ণপিশাচিনী ওটাই চাই, মদ মাংস ডেলি লাগবে ওর। মানে কর্ণপিশাচিনী সাধনা করলে পরে যে সাধনা সিদ্ধি লাভ করেছে সে অ্যাকচুয়ালি পিশাচেই পরিণত হয়, কারণ যে সমস্ত জিনিসগুলো করা দরকার কর্ণপিশাচিনী সিদ্ধ করতে গেলে পরে, কারণ নর্মাল মানুষের পক্ষে সম্ভবই নয় করা। যেমন ওদের প্রত্যেকদিন স্নান টান করে অশুচি থাকতে হয়, নিজের মলমূত্র কপালে ইয়ে করে টিপ দিয়ে করতে হয়, নাহলে পরে শেষ করে দেবে, এটা হচ্ছে নিয়ম। পিশাচিনী জিন হোক, জিন মেনলি তো সুলেমানি তন্ত্রতে ইউজ করা হয়, মুসলিম তন্ত্রে ওটা খুব পাওয়ারফুল তন্ত্র হয়। মানে জিন ব্যাপারটা কি? হ্যাঁ, জিন হচ্ছে গিয়ে ওটাও বলা হয় যে অ্যাকচুয়ালি মানে যারা জীবনে অনেক পাপ করেছে, ঠিক আছে, তারা হচ্ছে গিয়ে জিন পরিণত হয়। এবার যদি আমি আব্রাহামিক জায়গাতে যাই তাহলে স্যাটানিক একটা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো ওটাও সে ওই পাপ যেমন হয় আমাদের এখানে পিশাচ বলি আমরা, সেটা হচ্ছে সেম জিন। আচ্ছা, মানে জিনিসটা একই, খালি নাম নামগুলো আলাদা 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 হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি বডি থেকে সোল বেরিয়ে গেলে তো সেখানে আর কোনো রিলিজিয়ন নেই। যেমন সেটান হচ্ছে গিয়ে মানে সেটান তো সেম জিনিস খ্রিস্টিয়ানিটিতে। যেমন হচ্ছে খ্রিস্টিয়ানিটিতে যদি যায় তাহলে বাইবেল, যেটা পড়ে অ্যাকচুয়ালি শোনানো হয় যে ওকে যে ওর শরীর থেকে যেন গড আদেশ করছে তোমাকে, জিসাস ক্রাইস্ট আদেশ করছে তুমি ওর শরীর ছেড়ে বেরিয়ে যাও, ঠিক আছে, যেটা আমরা অ্যাকচুয়ালি জানি। মানে এই এন্টিটিস থেকেও তো আমার মনে হয় বিদেশে যারা ডেভিল মানে যারা ধরে তারা আরো মানে আরো সাংঘাতিক, মানে শয়তান যেটাকে বলে। ওই তো ওই পিশাচই তাই সেম, ঠিক আছে, ডেভিল পিশাচ জিন, এটা খ্রিস্টিয়ানিটিতে যেটা হয়। এবার আমি এখানে বলি সেগ্রিগেশনের কথাটা কেন আসছে। তার কারণ যে মারা গেছে সে খ্রিস্টান ছিল, ঠিক আছে, মানে খ্রিস্টান ধর্ম থাকাকালীন সে কিন্তু মারা গেছে, তাহলে সে ভয় করবে কিন্তু জিসাস ক্রাইস্টকে, ঠিক আছে। আমি অন্য ধর্মে মানবে না। আমি হিন্দু হয়ে মারা গেছি, আমার বংশ পরম্পরাতে হিন্দু চলে আসছে, আমার রক্তে হিন্দু, আমার হিন্দু মাথার মধ্যে আছে, আমি ভয় পাবো হচ্ছে যে মা কালীকে, আমি মহাদেবকে মহাকালকে ভয় পাবো, ঠিক আছে। সুলেমানি তন্ত্র হচ্ছে আল্লাহকে ভয় পাবে। এই যে আলাদা আলাদা জিনিসগুলো কেন চলে আসে, ঠিক আছে। আজকে সুলেমানি তন্ত্র আমি যদি বৈদিক নিয়ম উপাচার করতে যাই হবে কোনোদিনও? কোনোদিনও হবে না। তারপর তার মন্ত্র আলাদা, তার জিনিসপত্র আলাদা, মেন্টালিটি আলাদা। ও মারা গেছিল তো সেই ইয়েটা নিয়েই না, সেই আইডেন্টিটি নিয়েই তো। অ্যাকচুয়ালি ধর্ম কি? ধর্ম ইজ অ্যান আইডেন্টিটি।
আমার পরিচয় কি, আমি হিন্দু, Correct. তাই তো? তো সেই আইডেন্টিটিটা নিয়েই কিন্তু সে মারা গেছে। তাহলে সেই আইডেন্টিটিটাই লাস্ট পর্যন্ত তার সূক্ষ্ম শরীর যখন সে নিজের পুনর্জন্ম না হবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ মতো সেইটাই তার আইডেন্টিটি থাকছে। তো সেই জায়গাতে তাকে যখন সে প্রেতজনি প্রাপ্ত হচ্ছে, তখন সে প্রেতজনি প্রাপ্ত হোক, ডেভিল হোক বা সুলেমনি তন্ত্রের জিন হোক, আমাদের প্রেত হোক বা পিশাচ হোক বা ভূত বলি যেটাকে আমরা, সেটাই হোক, তো সে তার ভগবানকে ভয় পাবে না। আচ্ছা আচ্ছা, ধরুন এই যে যে প্যারানর্মাল কেসগুলো আপনারা পান, তো এটাকে আপনারা ঠিক মানে কোন তন্ত্র দিয়ে আপনারা হ্যান্ডেল করেন? আমাদের সম্পূর্ণ বামাচার পদ্ধতিতে হয়। পুরো বামাচার পদ্ধতিতে হয়। জিন থেকে শুরু করে একদম প্রেত হোক পিশাচ হোক, সম্পূর্ণ বামাচার। ভৈরবে হয়, আচ্ছা, ভৈরব। ভৈরবে দিয়ে কাল ভৈরব দিয়ে, ঠিক আছে, বটু ভৈরব, শ্মশান ভৈরব, মানে ভৈরবের পুরো জিনিসটাকে নিয়ে ভৈরবেরই যোগ্য হয় আলাদা করে। তো তারপরে ওগুলো করা হয়। এবং এই যোগ্যতা সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে লঙ্কা যেটাতে যাই, ওটাতে বললেন বগলমুখের মতন সেম। আর একটা যোগ্য হয় যেখানে মাংসর পাঁঠাকে কাটার পর ছোট ছোট, বলির পাঁঠা হতে হবে কিন্তু, ঠিক আছে, নর্মাল পাঁঠা হলে চলবে না, কাটা চলবে না, বলির পাঁঠা, সেটা ছোট ছোট পিস করে সেটা মাংস হচ্ছে গিয়ে যোগের মধ্যে আহুতি হয়। ঠিক আছে, প্রচুর প্রসিজার আছে, নিয়ম আছে, প্রসিজার আছে। আচ্ছা আচ্ছা, তো আজকের জন্য আমাদের এপিসোড এটুকুই। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের এই অলৌকিকের প্রয়াস বা আমাদের এই এপিসোড কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আমরা স্যারকে নিয়ে খুব শিগগিরই আবার একটা অন্য এপিসোডে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। নমস্কার।